প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি খাটে বসে আছি। আমার পাশে বসে আছে আহিয়ানার সামনে ইতি আর আকাশ ভাইয়া। তারা দুজনের দিকে আমি চোখ তুলে তাকাতে পারছি না, শুধু নিচের দিকে তাকিয়ে আছি। কিভাবে তাকাবো? ইতি যে অনেকটা কষ্ট পেয়েছে আমি জানি, কিন্তু আরেকজন, উনি তো এমনভাবে বসে আছে যেন কিছুই হয়নি। কতক্ষণ ধরে বসে ফোনের মতো ঢুকে আছে। এত শান্ত হয়ে বসে আছেন কিভাবে, এটাই আমার ভাবনার বাইরে। আরও কিছুক্ষণ পর একটা সার্ভেন্ট এসে চা দিয়ে গেল। বোধহয় মা পাঠিয়েছেন। ওনার এবার একটু নড়ে চড়ে বসলেন, এক কাপ চা নিয়ে তাতে চুমুক দিলেন। আমি আর চোখে ওনাকে দেখলাম। অতপর উনি এক কাপ চা আকাশ ভাইয়ার সামনে ধরে বলো, এই নে, চা খেয়ে মাথা ঠান্ডা কর। আমি অবাক হয়ে গেলাম, এত শান্তভাবে উনি কিভাবে বলেন। মনে হচ্ছে এতক্ষণ বসে শুধু ভাবলো কিভাবে কি বলবে। আকাশ ভাইয়াও শান্ত গলায় বলেন, চা খেয়ে মাথা ঠান্ডা হবে না? তাহলে ঘরে আছে, আমি নিয়ে আসবো? আকাশ ভাইয়াও এইবার অবাক হলেন, কি বলেন বুঝতে পারলেন না। উনি আবারও বলেন, এটা খেলে অটোমেটিক তোর মাথা ঠান্ডা, আর টেনশন হবে না। ভাইয়া বলে ওঠেন, শালা, এতদিন ধরে আসতে চাইলাম, আনলি না, আর এখন এসব বলছিস? ইতি এতক্ষণ শান্তভাবেই সব শুনছিল, এখন বলে ওঠে, কেন আসতে? আকাশ ভাই একটু থতমত খেয়ে যান। উনি এবার হেসে দেন। আকাশ ভাই একটা শুকনো ডোক গিলে বলে, আরে আড্ডা দিতে আসতাম, কিন্তু এই আহির বাচ্চা আসতে দিত না, বলতো আজ না অন্যদিন। শালা এটা বলেনি ঘরে বউ আছে, তাই নিয়ে যেতে পারবো না। আমি লজ্জায় মাথা আবারও নিচু করে ফেললাম। ইস, আমার জন্য উনি কী না কী করেছে, আমি তো এইসব কিছুই জানতাম না। আহিয়ান বলে ওঠে, আরে এটা নিয়ে এত কথা বলার কি আছে, বিয়ে তো সবাই করে। আকাশ ভাইয়া বলেন, আমি কবে বললাম বিয়েটা শুধু তোর জন্যই, তাও লুকিয়েই করতে হবে? কিন্তু কথা হচ্ছে বিয়ে করেছিস সেটা কেন বলিসনি, লুকিয়ে রাখলি কেন? কি করব? তোরা তো আগে থেকেই ভুতনিকে নিয়ে আমার পেছনে লেগে থাকতি, এখন বিয়ে করেছি জানলে আরও কত কথা শোনাতি, তাই বলিনি। ভাইয়া কিছু বলবে তার আগে ইতি বলে ওঠে, ভুতনিটাকে? নিহা? উনি মাথা নাড়ান। ইতি এবার আমার দিকে তাকিয়ে বলে, একদম ঠিকঠাক নাম দিয়েছে। আকাশ ভাইয়া আর উনি হেসে দিলেন, কিন্তু ইতি গম্ভীর গলায় আবার বলতে শুরু করে, আচ্ছা তুই আমাকে কেন বলিসনি বলতো? আমাকে বললে কি হতো? আমি তো আর নিতি না যে তোকে পানিশমেন্ট দিতাম। আমি মুখ বন্ধ করে বসে আছি। ইতি এবার ওনাকে বলে, আর ভাইয়া আপনিও, কত হেল্প করলাম আপনার, আর আপনি আমাকে এভাবে ঠকালেন? হেল্প করার কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। মুখে তুলে ওনাদের দিকে তাকালাম, তিনজনই চুপ। আমি আরও অবাক হলাম। ইতিকে জিজ্ঞেস করতে নিলাম, তার আগে আহিন বলে উঠল, কিন্তু তোরা কিভাবে আমাদের ধরলি? তোরা কিভাবে জানলি এসব? আকাশ বলে ওঠে, জানলাম কোথায়, সন্দেহ করলাম। আমার সন্দেহ অনেক আগে থেকেই ছিল, যেদিন তুই আমাকে বাসায় আসতে দিসনি সেদিন। আর ইতি? ইতি বলে ওঠে, নিহাকে কত বললাম বরের ছবি দেখা, ও কখনো দেখাতো না, তাই সন্দেহ হচ্ছিল কে এই বর। কিন্তু ভাইয়ের কথা আমার মাথায় আসেনি। যখন সেদিন তোদের পাশাপাশি রেস্টুরেন্টে বসে থাকতে দেখি আর ঝগড়া করতে দেখি, তখন মনে হচ্ছিল। আকাশ ভাইয়া বলে, তার মধ্যেও তোর বলে ওঠা আমার মা এত খারাপ না, যেখানে আমরা নিহার শাশুড়ি কথা বলছিলাম। অতপর আমি ইতি প্ল্যান বানালাম। প্ল্যান মতো নিহার ফোন সাইলেন্ট করে শপিংয়ে নিয়ে যাওয়া, আর এদিকে তুই চিন্তা করলে তোকে আরও বাড়িয়ে বলা। দিনকাল ভালো না, কিছু হয়ে যেতে পারে এরকম। যখন তুই বের হয়ে ইতিকে ফোন করলি, তখন ইতি আমায় মেসেজ করলো, আর আমি সেখানে পৌঁছে গেলাম আর তোদের হাতে নাতে ধরলাম। আমি আর উনি হাঁ করে ওনাদের কথা শুনছি। কি বলছে ওরা? এত কিছু করলো ওরা, আর আমরা কেউ কিছুই ভাবিনি। আকাশ ভাইয়া বলে ওঠে, কিন্তু আর যাই হোক, আহি কিন্তু সেইভাবে নিহাকে চোখে হারায়। ভার্সিটিতে সারাক্ষণ নজর শুধু নিহার দিকেই থাকতো। আমি তো প্রথমে প্রেম টেম কিছু ভেবেছি, আবার নিহার বিয়ে হওয়াতে সেটা বাদ দিলাম। ইতি বলে ওঠে, কিন্তু কে জানতো ওদের ভালোবাসায় ফোড়ন ফুটতেও শুরু হয়ে গেছে, আর সেটা বিয়েতেও চলে গেছে। আমি আর উনি একসাথে বলে উঠি, এরকম কিছু না। ওরা দুজন হাঁ করে তাকিয়ে থাকে আমাদের দিকে। আমি বলে উঠি, আমাদের মাঝে এরকম সম্পর্ক না আগে ছিল, না এখন আছে। উনি বলে উঠি, আর কখনো হবেও না। ঠিক বলেছেন, আপনার মতো একটা ছেলেকে আমি কখনো ভালোবাসবো না। তোমার মতো একটা ভূতনিকে আমিও কখনো ভালোবাসবো না। আকাশ ভাইয়া বলে ওঠে, আরে আরে রাখ তোরা, এত ঝগড়া করিস কিভাবে তোরা? ইতি বলে ওঠে, ভালো না বাসলে বিয়ে করলি কেন? ইতির কথায় আমি চুপ হয়ে গেলাম। কিন্তু কেন? বলে দিই আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল। আমি ওনাকে বিয়ে করতে চাইনি, উনি জোর করে বিয়ে করেছেন আমাকে, আর তার কারণ আমার কাছে আজও অজানা। আমি মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে আছি। কিছুক্ষণ নীরবতার পর উনি বলে ওঠে, বিয়েটা আমি করেছি, আর তোরা এত ভাবিস না, আমি তোদের ট্রিট দিয়ে দেব। আকাশ ভাইয়া বলে, সেটা তোমাকে দিতেই হবে, না হলে আমরা ছাড়ছি না। উনি বলে ওঠে, দেব দেব, এখন চা খা। ইতি এবার এসে আমার হাত ধরে দাঁড় করিয়ে বলে,
আচ্ছা, তোকে এইবারের জন্য মাফ করলাম, কিন্তু এখন ভাব না, শুধু কালকের দিনের অপেক্ষা। নীতির মুখে জামা ঘষে দিব একদম। এতদিন শুধু কথায় কথায় আমার আহি করতো, এখন দেখব ওর মুখ কোথায় থাকে। যখন জানবে আহিয়ান ভাইয়ার বউ তুই, তখন ওর মুখ দেখার মতো থাকবে। আমি ইতিকে বলে উঠি, না বলার দরকার নেই, তুই কিছু বলবি না কাউকে। আমার কথায় সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। ইতি কিছু বলতে যাবে, আমি তার আগেই বলে উঠি, আমি মানা করেছি ব্যাস, আর কিছু জিজ্ঞেস করিস না প্লিজ। বলে চলে আসলাম ওখান থেকে। ইতি আমার পিছন পিছন আসলো। আমি এসে রান্নাঘরে ঢুকলাম। ইতি আমার ঘাড়ের দিকে হাত রেখে বলল, কি হয়েছে তোর, এমন করছিস কেন? আমি শান্ত গলায় বলি, ইতি তুই জানিস না বিয়েটা কিভাবে হয়েছে, আর আমি ওনার বউ, এটা জানলে সবাই ওনাকে নিয়ে হাসাহাসি করবে। আজব তো, হাসাহাসি কেন করবে? আমাকে মানায় না ওনার সাথে। আর তাছাড়া? তাছাড়া কি? কিছু না, বাদ দে। কি লুকাতে চাইছিস? আচ্ছা থাক, যখন তোর মন চাইবে বলিস, আমি শুনবো। ইতির কথার উত্তরে আমি একটা মুচকি হাসি দিলাম। রাতে বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছি। রাতের আকাশ ভালোই লাগছে দেখতে। রাতে ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছিল আমায়। হঠাৎ পাশে ওনার উপস্থিতি অনুভব করলাম। খানিকক্ষণ দুজনেই নীরব ছিলাম। উনি বলে ওঠেন, ওরা জেনে গেছে, তুমি এখনও কেন লুকাতে চাইছো? আমি কিছু লুকাতে চাইছি না। তাহলে কেন না বললে নীতিকে বলতে? অনেক অপমান করে ও তোমায়, তুমি বললে ও তোমায় কিছুই বলবে না। আচ্ছা, আপনি আমায় বলবেন বিয়ের কারণটা? তাহলে আমি বলবো। আমার কথায় উনি চুপ হয়ে গেলেন। সবসময় এমনই করেন উনি। বিয়ের কারণ জিজ্ঞেস করলে উনি কিছুই বলেন না, শুধু বলেন সব কারণ জানতে হয় না। আজও তাই বলে চলে গেলেন। আমি ওখানে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন ভার্সিটিতে হুট করে ইতি আমাকে টানতে টানতে কোথায় নিয়ে যেতে লাগলো, কিন্তু কোথায় সেটা বলছে না। খেয়াল করলাম ইতি আমাকে ওনার কাছে নিয়ে যাচ্ছে। সেখানে ওনার সব বন্ধুরাও আছে, নীতি, টিনা, আনিকা, নাহান, আকাশ আর আনা ভাইয়া। উনি মাঝখানে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইতি আমাকে নিয়ে ওনার পাশে দাঁড়ালো। সবাই অনেকটা অবাক। আকাশ ভাইয়া বলে উঠল, তো আমাদের ফ্রেন্ড সার্কেলের নতুন ফ্রেন্ড। নীতি বলে উঠল, হাই নিহা, ওয়েলকাম আমাদের ফ্রেন্ড সার্কেলে তোমাকে। আমি খানিকটা অবাক হলাম। বিয়ের কথা বলবো না এভাবে ভাসালো আমাকে ইতি। ইতি দাঁত বের করে হাসছে। টিনা বলে ওঠে, একজন ফ্রেন্ড আর একজনের ভাবি, তাই না? ইতি বলে ওঠে, আমি তোমার ছোট নাম ধরে ডাকলেই হবে। আনিকা বলে ওঠে, তা ঠিক আছে, কিন্তু আকাশের পছন্দ দেখে আমি আসলেই অবাক। ইতি হেসে বলে ওঠে, কি বলো, এতটুকুতেই অবাক? এর বেশি কিছু হলে তো মেনে নিতে পারবে না দেখা যাচ্ছে। নীতি বলো, মানে? ইতি বলে ওঠে, না কিছু না, এমনিই বললাম আর কি। আমি বলে উঠি, আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। এতে চল। বলে সেখান থেকে ইতিকে নিয়ে আসলাম। আসবার আগে ওনার দিকে একবার তাকালাম, কিন্তু ওনার চোখ ফোনের দিকে। কয়েকদিন পর ঘরে কোলে বালিশ নিয়ে সোফায় বসে আছি। পাশে একটা নতুন ফোন, কাল কিনে দিয়েছেন উনি। ইতি ফোনে কি জানি ঘাটাঘাটি করলো, জানি না আমি। আমার ভাবনা গতকালকের ঘটনা নিয়ে। প্রায় এই কয়েকদিন আমি ভার্সিটিতে ওনার সাথে থাকি। নীতি আর ওর বন্ধুরা ব্যাপারটা ভালোভাবে নেয় না দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। যাই হোক, এতে আমার কি। কিন্তু গতকাল আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমি এক পাশেই দাঁড়িয়েছিলাম, সবাই বসছিল একে একে। ইতি আমাকে টেনে এক পাশে বসালো, আর উনিও এসে আমার পাশে বসলেন। আমি তো বোকার মতো সবার মুখ দেখতে লাগলাম। শুধু কি তাই, খাবার মুখে লেগেছিল বলে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছে। তবে সেটা আমার কাছে খুব মজা লাগছিল, কারণ নীতির মুখটা দেখার মতো ছিল। মনে মনে হাসতে থাকি। নীতির সামনে উনি আমাকে কেয়ার করলে ভালোই লাগে, তবে জানি নীতি শুধু সুযোগ খোঁজার অপেক্ষায় আছে, যখন আমাকে একা পাবে সব ওসুল নেবে। এভাবে ভাবতে থাকি, তখন কেউ আমার হাত ধরে টান দেওয়ায় আমার ভাবনার ছেদ ঘটে। তাকিয়ে দেখি উনি, খুব ব্যস্ত মনে হচ্ছে ওনাকে। এসেই আমার হাত ধরে বলল, তাড়াতাড়ি উঠো, শপিংয়ে যেতে হবে। অবাক হয়ে, আপনি এখন এভাবে হঠাৎ করে কোথা থেকে আসলেন? আর আসলেন তো আসলেন, এত তাড়াহুড়ো কেন করছেন? আরে করছি কি এর সাথে, আনিকের বাবা আনিকের বিয়ের শোকে অসুস্থ, সব দেখাশোনার দায়িত্ব দিয়েছে আমাকে, আমি না করতে পারছি না। যাই হোক, পরশু গায়ে হলুদ, তোমার কেনাকাটা করার কিছু নেই? আমি কাল কোনো মতে যেতে পারবো না, অনেক কাজ আছে আমার, তাই বলছি এখন চলো। আচ্ছা সমস্যা নেই, আমি ইতির সাথে চলে যাব। আমার আছে, আমার শপিং করতে হবে, চলো। বললেই হতো আপনার শপিং করবেন। এত ভালো মানুষই দেখান কেন সব সময়? তুমি ভুতুনি, তাই ওঠো না, দেরি হচ্ছে। আরে বাবাই তো তাড়া দিচ্ছেন কেন? অতঃপর আমি উঠে আয়নার সামনে দাঁড়াতে গেলাম। হঠাৎ উনি আমাকে ঘুরিয়ে দুহাত আমার গালে রেখে, তোমাকে বেশ সুন্দর লাগছে, এখন আর আয়না দেখা লাগবে না, চলো।
মেয়েরা আয়নায় দেখলে আর উঠতে চায় না। কে? কিন্তু উনি আমার কথা না শুনে আমাকে টানতে টানতে নিচে নিয়ে গেলেন। আমার কোনো কথাই শুনছেন না। গাড়ির কাছে আসতে আমি কোনো মতে হাত ছাড়িয়ে বললাম, আরে দাঁড়ান দাঁড়ান, কি করছেন? আমার চুল সব এলোমেলো হয়ে আছে। আরে নেই, অনেক সুন্দর লাগছে তোমাকে, পুরোই ভূতনি ভূতনি। 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। চলে আসতে নিলাম। উনি আবার আমার হাত ধরে বলেন, সত্যি অনেক সুন্দর লাগছে, যেও না প্লিজ। আরে শুধু 2 মিনিট, যাবো আর আসবো। আমাকে নিজের কাছে টেনে, নিজেকে দেখবে তো শুধু, দাঁড়াও। উনি নিজের সানগ্লাস বের করে নিজের চোখ দিয়ে বলো, দেখো অনেক সুন্দর লাগছে তোমায়, অনেক সুইট, অনেক কিউট, এখন চলো। বলে আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। ওনার এসব কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছিল আমার। মিটি মিটি হাসছিলাম আমি। উনি গাড়ি ড্রাইভ করতে করতে বলেন, আচ্ছা আনিকের বিয়ের উপহার কী দেবো বলো তো? আপনার ফ্রেন্ড, আপনি জানেন, বাট মেয়ে তো তুমি না। তাহলে বিয়ের পর কোথাও ঘুরতে যাবার ব্যবস্থা করুন, সেটা আকাশ করবে। জানো, আনিকার একটা গাড়ি খুব পছন্দ হয়েছে, মার্কেটে নিয়ে এসেছে, ওইটা গিফট করব? করতে পারেন। আনিকা আপু খুশিও হবে অনেক। ঠিক বলেছ। অতঃপর আমরা দুজনেই শপিং মলে পৌঁছালাম। উনি আমার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছিলেন। আমি ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দেখলাম ওনার মুখ কেমন মলিন হয়ে গেছে। উনি হাঁটাও থামিয়ে দিলেন। আমি তখন সামনের দিকে তাকালাম। দেখি একটা মেয়ে দেখতে খুব স্মার্ট আর অনেক সুন্দরী। নীতির থেকেও তার সাথে একটা ছোট বাচ্চাও আছে দেখে মনে হচ্ছে 4 কি 5 বছর হবে। উনি তার সামনে হাঁটু গেড়ে কথা বলছে। আমি ওনার দিকে তাকালাম। দেখি ওনার কপালে ছোট ছোট বিন্দু জমাট হচ্ছে। উনি আমার হাত আরও শক্ত করে ধরলেন। আমিও তাকিয়েছি তাদের দিকে। আমি ওনাকে জিজ্ঞেস করি, কারা এরা, আপনি চিনেন তাদের? আমার কথা উনি উত্তর না দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর একটা লোক আসলো তাদের কাছে। লোকটার অবস্থা আসলেই বেহাল। এক হাতে ছোট একটা শিশু আর অন্য হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তার পিছে পিছে শার্টের নিচ ধরে আসছে আরেকটা বাচ্চা। ওকে দেখতে হুবাহু ওই মেয়েটার বাচ্চার মতো, মনে হচ্ছে যমজ। তার মানে এই লোকটা মেয়েটার স্বামী আর ওদের বাবা। এবার ওনার দিকে তাকালাম। দেখে ওনার চোখ বড় বড় হয়ে গেছে। সাংঘাতিক ভয় পেয়েছেন উনি। আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম, কি হলো? উনি সাথে সাথে আমাকে নিয়েই অন্য দিক দিয়ে চলে গেলেন। আমি বলতে লাগলাম, আর এখানে কোথায় যাচ্ছেন? এটা তো বাচ্চাদের কানেকশন, আমাদের তো ওখানে যাবার কথা। চুপ করো তুমি। আমি ওনার হাত ছেড়ে সামনে দাঁড়িয়ে বলি, ভয় পেয়ে আছেন? ভুরু কুঁচকে বলেন, ভয় কেন পাবো? তাহলে এভাবে চলে এলেন কেন? মেয়েটাকে চিনেন আপনি? না চিনি না, চলো এখন। বলেই চলে যেতে নিলেন। আমি বলে উঠি, তাহলে আমার কেন মনে হচ্ছে এটা আপনার এক্স ক্রাশ? উনি দাঁড়িয়ে গেলেন, পেছনে ফিরে বলেন, অনেক বেশি কথা বলো তুমি। বলেই হাঁটতে লাগলেন। আমি দৌড়ে তার পাশে হাঁটতে হাঁটতে বলতে শুরু করি, তার মানে এটা সত্যিই আপনার এক্স ক্রাশ? বলেই হাসতে লাগলাম। উনি কিছু বলছেন না, কিন্তু অনেক বিচলিত লাগছে ওনাকে দেখতে। আমি আবার বলতে শুরু করি, কিন্তু বলতে হবে, আপনার এক্স ক্রাশ কিন্তু সত্যি সুন্দরী, অনেক সুন্দর তিনি, আর তার বাচ্চারাও, দুটো যমজ আর একটা ছোট কিউট বাচ্চা। আচ্ছা একটা কথা ভাবুন তো, যদি এই লোকের জায়গায় আপনি থাকতেন তো, তাহলে এতদিনে 3 বাচ্চার বাবা হয়ে যেতেন। ওর হাত ধরে জোরে জোরে হাসতে লাগলাম। উনি কোনো কথাই বলছেন না। আমি এবার ওনার সামনে দাঁড়িয়ে বলি, কিছু বলছেন না যে, কি হলো? কথাগুলো কি সত্যি? এমনিতে ওখানে আপনাকে ইমেজিং করতে মন্দ লাগছে না? হঠাৎ উনি আমার দুবাহু চেপে ধরে বলেন, ফাজলামো বন্ধ করো। কেন, কষ্ট লাগছে? দিন দিন পাকনা ভুতুনি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এখন সত্যি কথা বললেই তো আমি ভুতুনি। তোমার ইচ্ছে হলে এখানে দাঁড়িয়ে বকবক করো, আমি গেলাম। বলে হাঁটতে লাগলেন আর আমি ওনার পিছন পিছন দৌড়াতে লাগলাম। শপিং করে আমি ব্যাগ গোছাতে গোছাতে আসতে থাকি। তখন হুট করেই কারোর সাথে ধাক্কা খেয়ে সব ব্যাগ পড়ে যায়। তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আজব তো, সরি টরি কিছু না বলে হাঁ করে তাকিয়ে আছে। বিরক্ত লাগছে, কিন্তু কিছুই বললাম না। নিজেই ব্যাগগুলো তুলতে লাগলাম। তখন ছেলেটার বোধ হলো। সে আমার সাথে ব্যাগ তুলতে তুলতে বলে, সরি মিস, আমি খেয়াল করিনি। ইটস ওকে, কিন্তু আমি মিস না, মিসেস। বলেই তার হাত থেকে ব্যাগগুলো নিলাম। ছেলেটা বলো, তাতে কি যায় আসে? যার আসে তার আসে। এনিওয়ে, থ্যাংক ইউ। বলেই চলে আসতে নিলাম। ছেলেটা পিছু ডেকে বলল, ওয়েলকাম মিসেস। আমি এবার ভাবলাম পিছনে তাকাবো, কিন্তু ছেলেটার হাবভাব ভালো না, তাই আর তাকালাম না। তখনই উনি আসলেন। এসে আমার হাত ধরে নিয়ে গেলেন। উনি নিজের জিনিস কেনার কথা বলে আমার জন্য এক গাদা কিনলেন, কিন্তু সেটা ওনার পছন্দের। দুজনে এসে গাড়িতে বসলাম। আমার মাথায় আবার ওনার এক্স ক্রাশের কথা ঘুরপাক খাচ্ছে। আমি মিটিমিটি হাসতে লাগলাম। উনি গাড়ির সিট বেল্ট বাঁধছিলেন। আমি ওনার দিকে ফিরে বলি, আচ্ছা আপনি নিজেকে ওই লোকটার জায়গায় ইমেজিং করছিলেন তো?
ভালোই হতো না তাহলে? আপনি এতদিনে 3 বাচ্চার বাবা হয়ে যেতেন। ইস! উনি হঠাৎ আমার ঠোঁটে আঙুল দিলেন। আমি চুপ হয়ে চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি বলেন, চুপ, আর একটা কথা না, ঠিক আছে? অনেক বলেছ, এখন চুপ। ওনার কথায় আমি মাথা নাড়ালাম। উনি হাত সরিয়ে নিলেন। আমি গাড়িতে চুপচাপ বসে পড়লাম, কারণ আমার শরীর কাঁপছে। উনি আবার আমাকে শুয়েছেন। আমার একদমই ভালো লাগছে না। হঠাৎ উনি আমার সামনে একটা চকলেট রেখে বলেন, খাও, না হলে তোমার মুখ ব্যথা করবে। আমি হেসে ওনার থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলাম। আজ আনিকার গায়ে হলুদ। ভার্সিটিতে যাওয়া হয়নি। হয়নি বলতে আহিয়ান যায়নি, তাই আমাকেও যেতে দেয়নি। ঘরে একা একা বসে আছি। উনি গেছেন আনিকার বাসায়। হঠাৎ করেই ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি ইতি কল করেছে। আমি রিসিভ করে খানিকক্ষণ কথা বললাম। ও বলল এখন আমার বাসায় আসবে, আর বিকেলে আকাশ ভাইয়া আমাদের নিয়ে যাবে। যাক ভালো, এখন ওর সাথে বকবক করে সময় কেটে যাবে। বিকেলে আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু ইতি ম্যাডামের সাজ এখনও হয়নি। প্রায় 2 ঘন্টা হলো বসে সাজগোজি করছে। আমি সে কখন শাড়ি পরে বসে আছি। খানিকক্ষণ পর ইতি আয়নার সামনে থেকে উঠল। না, বেশ লাগছে ওকে। হলুদ রঙের সিল্ক একটা শাড়ি, মুখে একটু মেকআপ, মাথায় ফুলের খোপা, দারুণ। আমি ওর সামনে দাঁড়িয়ে কানের পিছনে কাজল লাগিয়ে বলি, আজ যেন কারো নজর না লাগে তোর উপর। ইস, ভাইয়া তোর প্রেমে আজ ফিদা হয়ে যাবে। হ্যাঁ, তা তো হবে, কিন্তু আজ আমার ভাইয়া হয়তো অন্য মেয়ের প্রতি ফিদা হবে। এই কথা শুনে আমি আর ইতি দরজার দিকে তাকালাম। দেখি আপু দাঁড়িয়ে আছে। আপু হেসে ভিতরে ঢুকলেন, অতঃপর বলতে শুরু করলেন, মাশাআল্লাহ, ইতিকে সত্যিই বেশ সুন্দর লাগছে। কিন্তু নিহা, তুমি এত সাদামাটা কেন? আপু, আমার এমনই ভালো লাগে। তাই বলে এমন? চোখে কাজল নেই, ঠোঁটে রং নেই, চুলে ফুল নেই, এমন কেন? তুমি তো আমার ভাইয়ের মান সম্মান খাবে মনে হচ্ছে। ইতি বলে ওঠে, আপু এখন তুমি বোঝাও। আমি হাঁপিয়ে গেছি বোঝাতে বোঝাতে। সেটাই তো দেখছি, কিন্তু শাড়িটা বেশ, তবে তোমার সাজের সাথে মানাচ্ছে না। বসো এখানে। আচ্ছা, আহি তোমাকে অর্নামেন্টস কিনে দেয়নি? হ্যাঁ দিয়েছে। পরনি কেন? পরবো মানে একটু পর পরতাম আর কি। হয়েছে, রাখো, তোমার একটু পর। আরে আপু, সত্যি একটু পর পরতাম আমি। আপু আমার হাতটা ধরে আয়নার সামনে বসিয়ে দিয়ে বলেন, খানিকক্ষণ চুপ করে বসো এখানে। অতপর আমি আর কথা বললাম না। তারা দুজন এবার আমাকে নিয়ে পড়ল। তবে আমি বেশ সাজগোজ করব না, আমাকে সাজতে শুরু করলো। চোখে গাঢ় কাজল, চুলগুলো খোপা করে ফুল বেঁধে দিল, আর সাথে কিছু অর্নামেন্টস পরে আমি একদম রেডি বলেই উঠে দাঁড়ালাম। আপু আমাকে আবার বসিয়ে দিয়ে বলেন, লিপস্টিক লাগানো হয়নি, বসো। আপু, আমি আর কিছু দেব না। আরে শুধু এটা দেব, দিতে আর কতক্ষণ। অতপর আমার ঠোঁটে হালকা করে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে দিল। আকাশ ভাইয়া চলে আসলো। আমরা আনিকের বাসায় যাবার জন্য বের হলাম। আনিকের বাসায় এসে গাড়ি থামলো। ওদের বাড়ি দেখে আমি অবাক। পুরো বাড়িতে ফুল দিয়ে ডেকোরেট করা। বাড়ির ভেতরে ঢুকতে যাব দেখি দরজার সামনে উনি আসলেন। আমার শাড়িটার সাথে ম্যাচ করে একটা হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা। খুব হ্যান্ডসাম লাগছে আজ তাকে। কেন জানি না, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে ওনাকে। উনি এসে আমাকে, ঠিক মতো এসেছো তো? হুম। চলো ভিতরে চলো। আকাশ, তুই আয় বলতে গিয়ে তাকিয়ে দেখে দুজনে সেলফি নিয়ে ব্যস্ত। আমি আর উনি হেসে দিলাম। অতঃপর ওদের রেখে আমরা ভিতরে গেলাম, কারণ ওদের অনেক দেরি হবে। উনি আমাকে নিয়ে যাচ্ছেন আর বলতে শুরু করলেন, এত সেজেছো কেন? সাজলাম কোথায়? এই যে মাথায় ফুল, তুমি তো কখনো চুল বাঁধো না, আজ কেন বাঁধলে? মন চাইলো তাই। না, খুলে ফেলো। কেন? ভালো লাগছে না। কিন্তু এখানে কিভাবে? এখানে আসো আমার সাথে বলে আমাকে একটা ঘরে নিয়ে গেলেন। অতঃপর আমাকে পিছিয়ে ঘুরিয়ে আমার চুল দেখে ফুলটা খুলে ফেলল। আমি চুলগুলো মাঝে সিঁথি করে নিলাম। আমি তাকিয়ে বললাম, ঠিক আছে এখন? উনি মাথা নাড়ালেন, যার অর্থ না। এখন আবার কি হলো? উনি পেছন থেকে একটা কাঠগোলাপ বের করে আমার কানে গুঁজে দিয়ে বলেন, এখন ঠিক লাগছে তোমায়, পুরো খাঁটি ভুতুনি। আমি মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে আসলাম। ইস, আপু কত সুন্দর করে কোপা করে দিল, আর উনি সেটা খুলে ফেললেন। ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। হঠাৎ কেউ আমাকে এই মিসেস বলে ডাকলো। আমি খানিকটা অবাক হয়ে পেছনে তাকালাম। দেখি ওই শপিং মলের ছেলেটা, কিন্তু এখানে কি করে? ছেলেটা আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে? গেস্ট হিসেবে এসেছি। ও আচ্ছা, আর আমি? আমি তো জিজ্ঞেস করিনি। অফ সরি। বাই। আরে শোনো তো। কে শোনে কার কথা? আমি হেঁটে চলে আসলাম। কীরকম গায়ে পড়া ছেলেটা। আমি হাঁটতে হাঁটতে বাড়ির 2য় তলায় এসে পড়লাম। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি নীতি। ও এমনিতেই অনেক সুন্দরী, তবুও আজ অনেক মেকআপ করেছে, তাও সুন্দরই লাগছে। তার সাথে টিনের প্রায় একই অবস্থা, দুজনেই আবার সামনে দাঁড়ানো। হঠাৎ নিধি বলে ওঠে, খবর কি তোমার? মানে আপু, ইদানিং খুব বেশি ঘুরছো আহির সাথে? কাল নাকি ওর সাথে শপিং করতে গিয়েছিলে? নিধির কথা শুনে আমার চক্ষু চোরকাজ। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। নিধি কিভাবে জানলো আমি শপিং মলে গিয়েছিলাম, তাও আহির সাথে? হুট করে কেউ বলে উঠলো, কি এত ভাবছেন মিসেস? আপনি
আমি। এতক্ষণে আমি বুঝলাম আহিয়ানের কথা কে বলল। এই ছেলেটা আহিয়ানকে চিনে, এটা তো আমি জানতামই না। ছেলেটা আবার বলো, এখন কি আমার পরিচয়টা দেব? কপাল কুঁচকে তাকালাম। ছেলেটা হেসে বলো, আমি তোমার ফ্রেন্ড টিনার ছোট ভাই, বাট আমি আর তুমি সেম ক্লাস। হঠাৎ নিধি বলে উঠলো, কাল ওই তো ছিল না আহির সাথে? তুই ঠিক দেখেছিলি তো? আমি কিছু বলবো তার আগে পেছন থেকে ইতি বলে ওঠে, আপু শপিং মলে কিন্তু সবাই যায়, হতেই পারে সেখানে দেখা হয়েছে, এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নেই। নীতি আর টিনা পিছন ঘুরলো। আমি কিছুই বললাম না, কিন্তু নীতি কিছু বলতে চাইলো, তখন ইতি এসে আমার হাত ধরে ওদের সামনে থেকে নিয়ে গেল। ওরা কিছু বলার সুযোগ পেল না। ইতি আর আমি ছাদে যাচ্ছি, কারণ গায়ে হলুদ হবে ছাদে। ইতি বলতে শুরু করলো, তুই ওদের মুখে মুখে কথা বলতে পারিস না? দেখবি একবার বললে আর কিছুই বলবে না। বাদ দে না, আজকের দিনে ঝামেলার দরকার নেই। কিন্তু ওরা করবে, আমি সেদিন শুনেছি ওরা কিছু একটা করবে, তাই তোকে বিয়েতে ইনভাইট করেছে। তুই কি ভাবিস এমনি এমনি তোকে ওরা ইনভাইট করেছে? তোকে বলে দিলাম সবসময় আমার সাথে থাকবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, চল এখন। ছাদে এসে দেখি মানুষের গম গম করছে চারদিক। একপাশে অনেক সুন্দর করে স্টেজ সাজানো, সেখানে আনিকা আপু বসে আছে। আমি দূর থেকে দেখলাম আর কাছে গেলাম না। হঠাৎ ইতি আমার মুখ গড়িয়ে নিজের কাছে নিয়ে বলল, এইটা তো আমি খেয়ালই করিনি। চুলের ধরন তো এমন ছিল না, ব্যাপারটা কী রে? আবার এই কাঠগোলাপ সামথিং সামথিং মনে হচ্ছে কেন? ঘোড়ার মাথা এমন কিছু না, ওনার ভালো লাগছিল না বলে উনি এমন করলেন, এটা তেমন ব্যাপার না। আচ্ছা তেমন ব্যাপার না, তবে অন্য ব্যাপার। তা আপনার স্বামী পরমেশ্বর কোথায়? জানি না। হঠাৎ দেখলাম উনি আসছেন, তার হাতে একটা ক্যামেরা, হয়তো আনিকা আপুর ছবি তোলার জন্য এনেছে। এতে আমাকে খোঁচা মেরে বলো, বাহ সেম সেম কালার। ভালোই। হ্যাঁ ভালোই তো। আনিকাপুর কাছে গিয়েছিলাম, হেসেই কথা বলল আমার সাথে। বলল আমি এসেছি বলে অনেক খুশি হয়েছেন তিনি, ভালোই লাগলো। উনি ছবি তুলতে ব্যস্ত। দূরে ওই ছেলেটাকে দেখলাম, একবার দেখলাম বারবার এখানেই তাকিয়ে আছে, বিরক্ত লাগছে। হঠাৎ নীতি আপু এসে আমাকে বলো হলুদের থালাটা নিয়ে আসতে, গায়ে হলুদ হবে এখন। হলুদের থালা ওপাশে টেবিলে আছে, এটা বলেই আপু চলে গেল। মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি ছিল, তাই আমি হলুদের থালাটা নিয়ে যেতে গেলাম। ওখানে খুব ভিড় ছিল, আমি থালা নিয়ে আসতে নিলাম। হুট করেই মনে হলো কেউ ধাক্কা মারলো। আমি পড়ে যেতে নিলে ভয়ে চোখ বন্ধ করে নিলাম। খানিক্ষণ পর মনে হলো সব নিস্তব্ধ। খুব চেনা চেনা গন্ধ আসছিল। তাকে দেখে আমি ওনার বুকের মধ্যে আছি, উনি হালকাভাবে আমাকে ধরে আছে। সবার নজর আমাদের দিকে, থালাটা হাতে আছে পড়েনি। উনি আমাকে বলো, ঠিক আছো তুমি? আমি মাথা নেড়ে ঠিক হয়ে দাঁড়ালাম। ইতি এসে আমার পাশে দাঁড়ালো, উনি ওখান থেকে চলে গেলেন। পিছনে আমি সেই ছেলেটাকে দেখলাম, মুখটা কেমন বেজার। নীতি আমার হাত থেকে থালাটা নিয়ে গেল। ইতি আমাকে টেনে এক পাশে নিয়ে গেল। বলো, এটা নাকি নীতি আর টিনা প্ল্যান ছিল। তারা প্ল্যান করে ওই ছেলেটার কাছে তোকে ফেলতে চেয়েছিল, কিন্তু মাঝে ভাইয়া এসে তোকে ধরে ফেললো। ইতির কথা শুনে খুব রাগ হচ্ছিল, কিন্তু কিছুই বললাম না, চুপচাপ থাকলাম। গায়ে হলুদ শুরু হলো, গান বাজনা চলতে লাগলো। দেখলাম উনি গিটার হাতে নিয়ে গান শুরু করলো, ফুলে পাইলে ভোমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলে ভোমরা, ময়ূর বেশেতে সাজুন রাধিকা, ময়ূর বেশেতে সাজুন রাধিকা। উনি ইতিকে টেনে নিয়ে গেল, সবাই নাচতে শুরু করলো। ইতি এসে আমাকে টেনে নিয়ে গেল। উনি আমার চারপাশে গিটার হাতে নিয়ে ঘুরছিল, আমি গান গাইলাম, সোয়া চন্দন ফুলের মালা সখীগণে লইয়া আইলা, সোয়া চন্দন ফুলের মালা সখীগণে লইয়া আইলা, কৃষ্ণ তিলাই রাধার গলে বাসর হইল উজালা। উনি গাইতে শুরু করলেন, সবাই একসাথে নাচতে শুরু করলো। নাচ শেষে আমি একটু একপাশে সরে গেলাম। হঠাৎ কেউ আমার শাড়ির আঁচল ধরে টানলো। আমি ভাবলাম আহিয়ান, তাই বললাম, কি হয়েছে আপনার? কিন্তু পরক্ষণে টের পেলাম শাড়ির আঁচল নিজের দিকে টানছে। বুঝতে পারলাম এটা আহিয়ান না, কারণ আহিয়ান কখনো এমন করে না। আমি সাথে সাথে শাড়ি ধরে পিছনে তাকালাম, তাকিয়ে দেখি সেই ছেলেটা। আমি হাঁ করে তাকিয়ে আছি, কারণ পিছনে আহিয়ান দাঁড়িয়ে আছে। ছেলেটাকে মারতে মারতে স্টেজের সামনে নিয়ে আসে আহিয়ান। ছেলেটাকে অনেক মারছেন উনি, ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়ছে, তবুও মারছেন উনি। ওনাকে দেখে আমি মারাত্মক ভয় পেয়ে গেছি। টেবিলের সাথে ঠেসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ইতি আমার পাশে দাঁড়ানো। ছেলেটার অবস্থা খারাপ হতে থাকে। আকাশ, নাহার, আনাফ ভাইয়া আসে ওনাকে থামাতে, কিন্তু উনি থামতেই চাইছে না। টিনার নীতি এসে ছেলেটাকে ধরে। আকাশ আহিয়ানকে ধাক্কা মারে, উনি কিছুক্ষণের জন্য থামে। আকাশ ভাইয়া আহিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। উনি এক দৃষ্টিতে সে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আজ মেরেই ফেলবে বলে মনে হচ্ছে। আকাশ ভাইয়া আরও কয়েকবার জিজ্ঞেস করার পর উনি দাঁতে দাঁত চেপে বলেন, নেহা শাড়ির আঁচল ধরেছে। আকাশ ভাইয়া আহিয়ানের কথা শুনে হতবাক হয়ে যায়। শুধু আকাশ ভাইয়া না, অলমোস্ট সবাই। সবার আগ্রহ এখন আমি। আকাশ ভাইয়া বলেন, আহি
তুই আগে শান্ত হ, আমি পুলিশকে ফোন করছি, উনি এই ব্যাপারটা দেখবে। তুই এসবে জড়িয়ে যাস না। জড়াবো না মানে কি বলছিস তুই? তুই বুঝতে পারছিস ওর সাহস কত? ও নিহার সাথে বেয়াদবি করেছে, নোংরামি করার চেষ্টা করেছে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস চেঁচিয়ে। আহি তুই, এর মধ্যেও নীতি বলে ওঠে, আহে তুই এটা কিভাবে বলতে পারিস? শুধু ওর দোষ? নীতি কথায় সবাই এখন তাকিয়ে আছে নিধির দিকে, এমনকি আমিও। আহিয়ান তাকিয়ে আছে নীতির দিকে। আকাশ ভাইয়া বলে ওঠে, নীতি তুই কি বলছিস? নীতি রেগে আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভুল কিছু বললাম? বলামায় একটা ছেলে একটা মেয়ের কাছে তখনই যেতে পারে যখন মেয়েটা যেতে দেয়, তাই নাই কি? উনি শান্ত গলায় বলে, নীতি যা জানিস না সেই ব্যাপারে কথা বলিস না। নীতি বলতে শুরু করে, ও আচ্ছা, তা তুই বলছিস আমি অন্ধ? ইনফ্যাক্ট আমরা সবাই অন্ধ, তাই কি? আচ্ছা একটা কথা বল, নিহা তো বিবাহিত, তাহলে ওর হাজবেন্ড কোথায়? সবসময় তো দেখি তোর সাথে সিপকে থাকে, এমনকি একটু আগে তোর সাথে কিভাবে নাচছিল তাও সবাই দেখেছে। তাহলে এই ছেলেটাকেও ও নিজে উসিলাই নিয়ে যায়নি? তুই বলতে পারবি আমায় সেটা? বল। আহি একটা চরিত্রহীন মেয়ের পাশে তুই এভাবে দাঁড়ালি কিভাবে বল? ওর কি আদৌ বিয়ে হয়েছে কি না এতে আমার অনেক সন্দেহ আছে। আর এছাড়াও এই মেয়ের চরিত্র নিয়ে আমার আগে থেকেই অনেক সন্দেহ ছিল। আমি বলছি আহি, এই মেয়ে তোকে ফাঁসাচ্ছে, আর কিছু না। তোকে ভুলভাল বুঝিয়ে ওকে মার খাইয়েছে, ব্যাস। নীতি কথা শুনে সবাই থমকে আছে। আহিয়ান চুপ হয়ে আছে। আমার চোখে পানি আর থামছে না। আমি এক পাশে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছি। সবাই তাকিয়ে আছে আমার দিকে, সবাই আমাকে নিয়ে কথা বলা বলি করছে। ইতি কিছু বলতে চাইলে নীতি তাকে থামিয়ে আবার বলতে থাকে, ইতি প্লিজ তুমি কিছু বলো না, তুমি তোমার ফ্রেন্ডের সাপোর্ট টানবে, এটা আমরা সবাই জানি, কিন্তু আহি তুই তুই কেন এই মেয়ের সাপোর্ট করছিস বল? কি হয় এই মেয়ে তোর? চিনিস তো এই কয়দিন এর মধ্যে এই মেয়ে তোর মাথায় কি ঢুকালো যে এই মেয়ের প্রতি তোর এত টান? বল কি হয় এই মেয়ে তোর? আকাশ ভাইয়া বলে, নীতি বন্ধ কর এখন, অনেক বলেছিস। অনেক বলেছি, হ্যাঁ তা তো বলেছি, বলবো না কেন বল? এই মেয়েটা কি বাকি রেখেছে বলতে? আহিয়ান শান্ত গলায় বলে ওঠে, নীতি এই মেয়ে বলা বন্ধ কর। আহি তুই আবার এই মেয়ের সাপোর্ট টানছিস? হ্যাঁ টানছি, কিন্তু কেন? কি হয় এই মেয়ে তোর? হুট করেই আহিয়ান এসে আমার হাত ধরে নীতির সামনে নিয়ে যায়, অতঃপর সবার সামনে আমার গালে হাত রেখে চোখের পানি মুছিয়ে দেয়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। উনি চোখের ইশারায় আশ্বাস। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। নীতি কিছু বলতে যাবে তখন আহিয়ান বলে ওঠে, এই মেয়েটা না, ওর নাম নিহারিকা নিহা আহিয়ান চৌধুরী। নীতি বলে ওঠে, আহি। নীতির সাথে সাথে সবাই অবাক। আহিয়ান আমার হাত শক্ত করে ধরে নীতির সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ ঠিক শুনেছিস, নিহারিকা নিহা আহিয়ান চৌধুরী, মানে আমার বিবাহিত বউ। আমার বউ বলেই ওর সাপোর্ট করছি আমি, সবসময় ওর পাশে থাকি। তুই বললি না হাজব্যান্ডের উচিত পাশে থাকা, তাই আমি থাকি ওর পাশে, বিশ্বাস করি ওকে। আমি জানি আমার স্ত্রীর চরিত্র সম্পর্কে, তাও খুব ভালো করে। এই সম্পর্কে তোর থেকে আমাকে জানতে হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আমি একবার নীতির দিকে তাকালাম, ওর চোখে পানি সলসল করছিল। পরে যেতে নিচ্ছিল তখনই টিনা এসে নীতিকে ধরল। টিনা বলে উঠল, আহি তুই এটা কিভাবে করতে পারিস? এই মেয়েটাকে তুই কিভাবে বিয়ে করতে পারিস? আহিয়ান শান্ত গলায় বলে, ওর নাম কিছুক্ষণ আগেই আমি বলেছি, এত তাড়াতাড়ি ভোলার কথা নয়। যাই হোক, এখানে থাকার আর কোনো ইচ্ছে নেই আমার। নিহা চলো, বলেই আমার হাত ধরে নিয়ে যেতে লাগলেন। আকাশ ভাইয়া আর ইতি আসছিল আমাদের পিছু পিছু। আনিকা এসে আহিয়ানের সামনে দাঁড়ায়। আনিকা বলে ওঠে, এভাবে চলে যাবি? আহি আজ আমার গায়ে হলুদ, তুই চলে যাবি এভাবে? আহিয়ান আমার হাত ছেড়ে কিঞ্চিত হেসে আনিকার গালে হাত রেখে বলে, আজ তোর গায়ে হলুদ, খুব এনজয় কর। বলেই আমার হাত ধরে উনি বের হয়ে আসে। আনিকা বেশ কয়েকবার ডাকে, কিন্তু উনি পিছনে ফিরে তাকান না। আকাশ ভাইয়া আর ইতিকে ওখানে থাকতে বলে গাড়িতে আমাকে উঠিয়ে দেয়। আমি গাড়িতে বসে কাঁদছিলাম, কিন্তু উনি ধমক দেওয়ায় চুপ হয়ে গেলাম। কোনো কথা হয়নি গাড়িতে। উনি আমাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসেন। গাড়ি থেকে নেমে আমার হাত ধরে রুমে নিয়ে এসে বলে, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি, বলেই বাইরে চলে যান। আমি চুপচাপ চেঞ্জ করে বেলকনিতে এসে দাঁড়াই। আমার খোলা চুলগুলো বাতাসে উঠছে। চোখ বন্ধ করে এই নীতির প্রত্যেকটা কথা আমার কানে বাজছিল। চোখ থেকে আমনি পানি পড়তে থাকে। হঠাৎ উনি বলে ওঠে, তোমার চোখের পানি কি দাম নেই? যখন তখন কেঁদে দাও। চুপ করবেন আপনি? আমার সামনে চায়ের কাপ দিয়ে, আচ্ছা নাও চা খাও। কেঁদে কেঁদে এতক্ষণ তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, চা খেলে দেখবে মাথা ব্যথা কমবে। আমি চায়ের কাপ নিয়ে চা খেতে থাকি। আমার পাশে উনি দাঁড়িয়ে চা খাচ্ছে। দুজনেই নিশ্চুপ। অতপর আমি দোলনায় বসে পড়ি। সেখানে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকি। কোন সময় ঘুমিয়ে পড়ি জানি না। সকাল ঘুম থেকে উঠে দেখি আমি এখনও দোলনায় বসে আছি। আমার পাশে আহিয়ান। মনে হচ্ছে আমি আর উনি সারা রাত এখানে এভাবেই বসে ঘুমিয়েছিলাম। আমি ঘুম ঘুম চোখে ওনাকে দেখতে থাকি।
মনে পড়ে কালকে ওনার প্রত্যেকটা কথা। সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন তিনি, আমাকে নিজের স্ত্রীর সম্মান দিয়েছে। কখনো ভাবিনি এভাবে সত্যিটা সামনে আসবে। কিন্তু আনিকা আপুর জন্য খারাপ লাগছে, আমার জন্য ওনার গায়ে হলুদের অনুষ্ঠান নষ্ট হয়ে গেল। সব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম।